গুড মর্নিং আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। তোমাদের ভূগোল বিষয় সম্পর্কে বিভিন্ন অধ্যায় সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সম্পর্কে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো আমরা আলোচনা শুরু করবার আগে আমি জাস্ট তোমাদেরকে কয়েকটি কথা একটু তোমাদের জিজ্ঞাসা করব, দেখি কারা কেমনভাবে কি বলতে পারে বা কতটা মনে আছে। আজকে নতুন একটা অংশ আমরা আলোচনা করছি। সেটা আলোচনা করবার আগে আমি তোমাদের জানতে চাইছি তোমাদের কাছে, ধরো আমরা কোন এলাকায় বসবাস করি বলো তো? আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বসবাস করি। খুব ভালো বলেছো, একদম সঠিক বলেছো। আচ্ছা বলো তো, আমাদের এইখানে যে ধরনের আবহাওয়া বা জলবায়ু আমরা লক্ষ্য করতে পারি বা পরিচিত আছি, সেটা কেমন ধরনের আবহাওয়া জলবায়ু আমরা লক্ষ্য করতে পারি, যদি কেউ একটু আমাকে বলো। তাহলে আমাদের এখানটাতে দেখা গেল মানে গ্রীষ্মকাল অতিরিক্ত গরম থাকে। গ্রীষ্মকালের সময়টা কেমন একটু বলো দেখি আমাকে। আচ্ছা, মে মাসের পরে জুন জুলাই আগস্ট এই মাসগুলোতে বর্ষা দেখা যায়। আর শীতকাল কেমন থাকে? শুষ্ক শীতকাল থাকে, তাই তো? মানে আর্দ্র গ্রীষ্ম আর শুষ্ক শীত। আচ্ছা, আমাদের এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন না সমভাবাপন্ন, কি মনে হয় তোমাদের? আমাদের এটা হচ্ছে সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু। অর্থাৎ যেহেতু আমরা নদী বা সমুদ্রের নিকটবর্তী অঞ্চল বা পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করি, তাই এখানটাতে সমভাবাপন্ন জলবায়ু আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ এখানে শীতের সময় যেমন প্রচণ্ড পরিমাণে শীত আমরা লক্ষ্য করতে পারি না, আবার গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমও সেরকম পড়ে না। মোটামুটি সমভাবাপন্ন জলবায়ু বা সমভাবাপন্ন অবস্থা এখানে আমরা দেখতে পাই, তাই তো? আচ্ছা, আমাদের এখানের এই যে জলবায়ু, এটা কি ধরনের জলবায়ু নামে পরিচিত? তোমরা কি শুনেছো কোনোদিন কোথাও? মৌসুমী জলবায়ু। আচ্ছা, এই মৌসুমী জলবায়ু তোমরা কোথায় জেনেছো? তোমরা বিভিন্ন সময় খবরের কাগজে বা নিউজে বা আগের পূর্ববর্তী বিভিন্ন ক্লাসে আমরা বিভিন্ন জায়গায় জেনেছি বা আলোচনা করার সময় আমরা আলোচনা করেছি যে ভারতবর্ষ হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ, তাই না? তো এইরকমভাবে এই যে যেমন মৌসুমী জলবায়ু, তো হঠাৎ করে আমাদের ভারতবর্ষের এই নির্দিষ্ট অঞ্চলে, এই অঞ্চলে কেন মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়? কারণ এখানে এই যে বিস্তৃত অঞ্চল জুড়ে তোমার জুন জুলাই মাসে মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা ভারতবর্ষে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়। আবার অনিশ্চয়তার জন্য কোনো বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তাই তো? আবার মৌসুমী বায়ু যখন ভারতবর্ষ থেকে বিদায় নেয়, অর্থাৎ ঠিক এই সময়টা, যে সময় আমরা এখন দাঁড়িয়ে আলোচনা করছি নভেম্বর মাসের শুরুর দিকে, তখন হিমালয়ের ওপর দিক থেকে প্রচুর পরিমাণে শুষ্ক বায়ু, অর্থাৎ উত্তর দিক থেকে বায়ু কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। তো ঠান্ডা এবং শুষ্ক বাতাস প্রবেশ করবার জন্যই শীতকাল কিন্তু আমাদের এখানে শুষ্কতা বিরাজ করে, শুষ্ক অবস্থা লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো এই যে জলবায়ু, এই জলবায়ু কি আমরা হঠাৎ একদিন দুদিন বা এক মাস দু মাস বা এক বছর দু বছর দেখেই কি আমরা নির্দিষ্ট করে ফেলেছি বা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এইটা মৌসুমী জলবায়ুর দেশ? নয়, তাই তো? কারণ একটা জলবায়ু অঞ্চল চিহ্নিত করতে গেলে কম করে কত বছরের আমাদের পর্যালোচনা করা উচিত? গড়পড়তা 30 থেকে 35 বছর কিংবা 40 বছরের আমাদের সেটা নিয়ে পর্যালোচনা করা উচিত। তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে সেইটা এক নির্দিষ্ট জলবায়ু অঞ্চল। এবং জলবায়ু অঞ্চল ব্যাপক একটা বৃহৎ অঞ্চল জুড়ে কিন্তু বিস্তৃত থাকে, একটুখানি জায়গায় কিন্তু এর সীমাবদ্ধতা
থাকে না। ঠিক আছে, আজকে আমি এতগুলো কথা এই জন্যই বললাম, আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জলবায়ু অঞ্চল সম্পর্কে। অর্থাৎ আমাদের আলোচনার বিষয় হচ্ছে, তোমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের যে জলবায়ু অঞ্চল রয়েছে, জলবায়ু অঞ্চল সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা এই জলবায়ু অঞ্চলের প্রথম পার্ট, অর্থাৎ যেহেতু অনেকগুলো জলবায়ু অঞ্চল রয়েছে, পাঠ্যপুস্তক অনুযায়ী সব জলবায়ু অঞ্চল সম্পর্কে একদিনে আলোচনা করা সম্ভব নয়, তাই আমরা এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নেব। ঠিক আছে, তো পৃথিবীতে যেহেতু অনেকগুলো জলবায়ু অঞ্চল রয়েছে, তার মধ্যে থেকে পাঠ্যপুস্তক অনুযায়ী আমাদের কাছে যে কটি জলবায়ু অঞ্চল রয়েছে, আমরা সেই কটি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। শুরুতে তোমাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি বা মনে করিয়ে দিই, জলবায়ু অঞ্চল জানার আগে বা বোঝার আগে আমি তোমাদেরকে জাস্ট জিজ্ঞাসা করব, জলবায়ু কাকে বলে? হ্যাঁ বলো। কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। তাহলে কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর কিন্তু একই রকম থাকে। অর্থাৎ তোমাদেরকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আবহাওয়ার সাথে জলবায়ুকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না, কারণ আবহাওয়া যে কোনো মুহূর্তে বা প্রতি মুহূর্তে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। কারণ তোমরা বিশেষ করে বর্ষাকালে দেখবে বাড়ি থেকে বেরোলে বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে দেখলে বৃষ্টি থেমে গেল, বা যে কোনো সময় রোদ বৃষ্টির যে খেলা হয় সেটা কিন্তু আবহাওয়ার পরিবর্তনের জন্যই হয়ে থাকে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা এখানে বলতে পারি পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। ঠিক আছে, আচ্ছা, এখানটায় আমরা জলবায়ু অঞ্চল সম্পর্কে জানতে গেলে কিছু বিষয় আমাদের জানতে হবে, যে একটা জলবায়ু অঞ্চল কি কি বিষয়ের উপরে নির্ভর করে বা কি কি বিষয়ের উপরে ভিত্তি করে আমরা একটা নির্দিষ্ট অঞ্চলকে বলছি এটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, একটা মৌসুমী জলবায়ু অঞ্চল, একটা ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল। এরকমভাবে আমরা দেশের বিভিন্ন অঞ্চলকে এরকমভাবে বিভিন্ন জলবায়ু অঞ্চল হিসাবে চিহ্নিত করেছি। প্রথমে যেটা বলা হচ্ছে, অক্ষাংশগত অবস্থানটা একটা সব থেকে বড় কারণ অক্ষাংশগত অবস্থানের উপর ভিত্তি করেই সেখানকার তাপমাত্রা, সূর্যরশ্মি সেখানে কেমনভাবে পড়বে, জলবায়ু, তারপরে ভূমির উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ কেমন হবে, সমুদ্র স্রোত, এই সব কিছু কিন্তু জলবায়ুকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। এমনও অনেক অঞ্চল রয়েছে যেখানে দেখা গেল হয়তো সেই অঞ্চলটা ঠান্ডা অঞ্চল থাকে, শীতল অঞ্চল, কিন্তু সেখানে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে সেই সমুদ্র সংলগ্ন সেই অঞ্চলে বেশ খানিকটা অঞ্চল জুড়ে কিন্তু গরম অবস্থা বা গ্রীষ্মের অবস্থা লক্ষ্য করা যায়। ঠিক আছে, সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কমতে থাকে। তোমরা ইতিমধ্যেই পূর্বের ক্লাসে বা বিভিন্ন জায়গায় তোমরা জেনেছো, যত আমরা ওপরের দিকে উঠবো, অর্থাৎ 1 কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়? 6.4 ডিগ্রি হারে সেন্টিগ্রেডে হ্রাস পায়, তাই না? তো এইরকমভাবে পৃথিবীর অধিকাংশ পার্বত্য অঞ্চল উচ্চতার সাথে সাথে জলবায়ু এবং তার সাথে কিন্তু স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন লক্ষ্য করা যায়। তোমরা এখান থেকে কে কে পাহাড়ে বেড়াতে গেছো বলো? অনেকেই বেড়াতে গেছো। আচ্ছা বলো তো, তুমি যে অঞ্চলে, অর্থাৎ আমরা এই যে অঞ্চলে রয়েছি এখন বর্তমানে বসবাস করছি, আর পাহাড়ি অঞ্চলে তুমি যখন গেছো, তাহলে এই দুটি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কি একই ধরনের? কি কোনো পার্থক্য লক্ষ্য করতে পেরেছো? আচ্ছা,
পাহাড়ি অঞ্চলে অনেক দেখা গেছে লম্বা লম্বা প্রচুর গাছ রয়েছে, পাইন জাতীয় গাছ প্রচুর পরিমাণে রয়েছে, তাই না? এছাড়াও আরো অন্যান্য অনেক অঞ্চল ভেদে রোজউড, আয়রনউড বা সরলবর্গীয় অরণ্য এগুলো আমরা কিন্তু দেখতে পাই। আমাদের এখানে কি জাতীয় গাছ দেখতে পাই আমরা? যেগুলো হচ্ছে পর্ণমোচী শ্রেণীর উদ্ভিদ, তাই না? তো এইরকম ভাবে অঞ্চল ভেদে বা অক্ষাংশ ভেদে স্বাভাবিক উদ্ভিদে কিন্তু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। সেজন্য বলা হচ্ছে ভূমির উচ্চতার সাথে সাথে জলবায়ুর যেমন পরিবর্তন হয়, তার সাথে সাথে কিন্তু স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন হয়। কারণ স্বাভাবিক উদ্ভিদ মূলত নির্ভর করে উষ্ণতা আর বৃষ্টিপাতের উপর। তাহলে উষ্ণতা আর বৃষ্টিপাত বা সেই অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ু ঠিক যেমন হবে, স্বাভাবিক উদ্ভিদও কিন্তু নিজেদেরকে ঠিক সেইভাবেই বিয়োজিত করবে, সেইভাবেই তারা অভিযোজিত হবে ধীরে ধীরে নিজেদেরকে। বোঝা যাচ্ছে তো যে কিভাবে একটা জলবায়ু অঞ্চলকে আমরা নির্দিষ্ট অন্য অঞ্চল থেকে পৃথক করতে পারবো। আচ্ছা, পরবর্তী অংশে আরো আমরা বলছি, সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতা বৃষ্টিপাত এক এক রকম। একদম একদম ঠিক, যে এই যে বৃহৎ বড় পৃথিবী, এই পৃথিবীর সব জায়গায় তো একই ধরনের উষ্ণতা বা বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না, সব জায়গায় উষ্ণতা বিষয়ে পার্থক্য লক্ষ্য করা যায়। ফলে আবহাওয়ার ধরনও কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমাদের ভারতবর্ষের মধ্যেই তুমি দেখো, তুমি যদি এখান থেকে আন্দামানে চলে যাও, তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মধ্যেই দার্জিলিং এর দিকে চলে যাও, অর্থাৎ নর্থ বেঙ্গলের দিকে চলে যাও, বা তুমি যদি দিল্লি কাশ্মীরের দিকে যাও, আবার যদি দক্ষিণ ভারতের দিকে চলে যাও, তাহলে কিন্তু এই আমাদের ভারতবর্ষের মধ্যেও, বা যদি রাজস্থানে চলে যাও, থর মরুভূমি যেখানটাতে রয়েছে, তাহলে সেখানটাতেও কিন্তু এই আবহাওয়ার বা জলবায়ু আমরা বলবো, জলবায়ু কিন্তু পরিবর্তন তুমি খুব সহজেই তোমাদের চোখে পড়বে। ঠিক আছে? তাহলে শুধু আমাদের পৃথিবীর মধ্যে নয়, ভারতবর্ষে বা একটা দেশের মধ্যেও অঞ্চল ভেদে কিন্তু আবহাওয়ার পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর ধরেই প্রচন্ড গরম। কেন বলতো নিরক্ষরেখার কাছে সারা বছর প্রচন্ড গরম থাকে? ভেরি গুড, কারণ এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, আর এই উষ্ণতা বেশি বলে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও অনেকটাই বেশি অন্যান্য অঞ্চল অপেক্ষা। এই উষ্ণ আর্দ্র জলবায়ু উদ্ভিদের দ্রুত বৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল। যেমন উষ্ণ আর তার সঙ্গে আর্দ্র, অর্থাৎ যেমন তাপমাত্রা পাচ্ছে তার সাথে সাথে বৃষ্টিপাতও হচ্ছে, তো এটা হচ্ছে উদ্ভিদ বৃদ্ধির জন্য একদম অনুকূল পরিবেশ। তাই কি হচ্ছে, বিশাল অঞ্চল জুড়ে কিন্তু এই ঘন গভীর চিরসবুজ অরণ্য আমরা লক্ষ্য করতে পারি, অর্থাৎ যেটা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নামে আমরা চিহ্নিত করতে পারি। আবার ক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ যে পর্যন্ত নিরক্ষীয় অঞ্চল রয়েছে তার পরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে ক্রান্তীয় অঞ্চল, কোথাও বৃষ্টির অভাবে ছোট ছোট ঘাসের বনভূমি বা তৃণভূমি লক্ষ্য করা যায়, যেমন সাভানা তৃণভূমি। সেখানে গাছ বা উদ্ভিদ সেরকম বৃহৎ বৃহৎ হতে দেখা যায় না, তৃণভূমি থাকে। এই তৃণভূমিকে কি বলে? সাভানা নামে পরিচিত হয়। আবার কোথাও রুক্ষ মরুভূমি, রুক্ষ মরুভূমি কোথায় থাকে? যেমন আমাদের ভারতবর্ষে কি রয়েছে? থর মরুভূমি। সবচেয়ে বৃহৎ মরুভূমি কি রয়েছে আফ্রিকার? সাহারা মরুভূমি, আটাকামা মরুভূমি, এগুলো আমরা কিন্তু দেখেছি। আবার উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ শীতল, তাহলে যেমন উষ্ণ এবং শীতল, তার জন্য সরলবর্গীয় গাছের অরণ্য, অর্থাৎ এখানকার গাছগুলো অনেকটা নরম প্রকৃতির হয়। আবার মেরুবৃত্ত অঞ্চল, যেটা তুন্দ্রা অঞ্চল, যেখানে সারা বছর বরফে ঢাকা থাকে, সেখানে ছোট ছোট ঘাস আর গুল্ম জন্মায়, কারণ প্রায় সারা বছর এইখানকার উষ্ণতা হিমাঙ্কের নিচে, অর্থাৎ 0°C নিচে আমরা লক্ষ্য করতে পারি। কোথাও কোথাও -20, -30 এরকম উষ্ণতা থাকে। তাহলে এত কম উষ্ণতায় সেখানে খুব সহজে কিন্তু
উদ্ভিদ বা বড় উদ্ভিদ সেখানে জন্মাতে পারে না, কারণ যে ভূমি রয়েছে, সেই ভূমি যদি বছরের অর্ধেক সময়ের বেশি যদি বরফে ঢাকা থাকে, তাহলে সেখানে সূর্যের আলো তো প্রবেশ করতে পারছে না বলেই ধরো বরফ পড়ছে। তাহলে সেই অঞ্চলে সেরকম ভাবে বৃহৎ উদ্ভিদ, বড় উদ্ভিদ লক্ষ্য করা যায় না, যেটুকু জন্মায় ছোট ছোট ঘাস আর গুল্ম জাতীয় উদ্ভিদ। ঠিক আছে। আবার কোনো একটি জলবায়ু অঞ্চল, যে নির্দিষ্ট জলবায়ু অঞ্চল আমরা বলছি, মূলত উষ্ণতা, বৃষ্টিপাতের বৈশিষ্ট্য এবং এই প্রকৃতিগুলো কি হয়, সমধর্মী হয়। যে একটা নির্দিষ্ট জলবায়ু অঞ্চল, যদি আমি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলি, যে আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আমার যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লক্ষ্য করা যায় বা অ্যামাজন অরণ্য লক্ষ্য করা যায়, তাহলে এই দুটি জায়গা কিন্তু যদি দূরত্ব ভেদে অনেক দূরত্ব বেশি, অক্ষাংশগত একটু পরিবর্তন সামান্য রয়েছে, কিন্তু অনেক দূরত্ব হওয়ার জন্য এই অঞ্চলের কিন্তু উষ্ণতা, বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কিন্তু সমান, একই ধরনের হয়। বিভিন্ন জলবায়ু অঞ্চলে মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জীববৈচিত্র্য, এমনকি মানুষের জীবনযাত্রায় তাৎপর্যপূর্ণ পার্থক্য দেখা যায়। একদমই ঠিক, কারণ যে অঞ্চলের জলবায়ু যত মনোরম হবে, সেই অঞ্চলের মানুষ বা অধিবাসী কিন্তু তত আরামদায়ক হবে, তারা তত সহজেই সেই নির্দিষ্ট অঞ্চলে আরাম করে জীবনযাপন করতে পারবে, তাই না? সেই জন্য তাদের জীবনযাত্রারও বিভিন্ন পরিবর্তন জলবায়ুর ওপরেই লক্ষ্য করা যায়। ঠিক আছে। আবার মানচিত্রে এই যে জলবায়ু অঞ্চলকে, একটা অঞ্চল থেকে ধরো একটা নির্দিষ্ট জলবায়ু অঞ্চল আমি মানচিত্রে চিহ্নিত করেছি, পার্শ্ববর্তী আবার একটা জলবায়ু অঞ্চলকে পার্শ্ববর্তী একটা রেখা মাধ্যমে আবার চিহ্নিত করেছি। তাহলে এই যে দুটি জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণ একটা পরিবর্তনশীল অঞ্চল লক্ষ্য করা যায়। অর্থাৎ যদি ধরো এইটা দেখা গেল যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল, পাশে রয়েছে মৌসুমী জলবায়ু অঞ্চল, তাহলে দুটি জলবায়ু অঞ্চল যখন পার্শ্ববর্তী সীমারেখা থাকে, এই সীমারেখা তো কেউ লাইন টেনে দেয়নি জমির ওপর বা ভূমির ওপরে, প্রকৃতির মধ্যে, এটা মানচিত্রে আমরা একটা কাল্পনিক সূক্ষ্ম রেখার মাধ্যমে আলাদা করছি। তো এই যে অঞ্চল, প্রকৃতিতে বাস্তবে এই অঞ্চল কিন্তু একটা অঞ্চল আর একটি অঞ্চলের সাথে ধীরে ধীরে মিশে যায়। যদি আমি এই দিকে যাই তাহলে নিরক্ষীয় অঞ্চল ধীরে ধীরে চলে যাচ্ছি, যদি এই দিকে আসি তাহলে মৌসুমী অঞ্চলের দিকে আমি ধীরে ধীরে চলে আসছি। তাহলে এরকম একটা পরিবর্তনশীল অঞ্চল কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যে মূল যে জলবায়ু অঞ্চল, সেই জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে জলবায়ু অঞ্চল কাকে বলছি, তাহলে ভূপৃষ্ঠে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির বৈশিষ্ট্যগত সাদৃশ্য, অর্থাৎ আবহাওয়া জলবায়ুর বৈশিষ্ট্যগত সাদৃশ্য বা সমধর্মিতা, মানে সমান ধর্ম রয়েছে, সমধর্মিতার ভিত্তিতে কাল্পনিক সীমারেখা। দেখো এই যে বিভিন্ন রেখাগুলো এখানে দেখানো হয়েছে, এইগুলো কিন্তু প্রকৃতিতে বাস্তবে কিন্তু নেই, এগুলো ম্যাপের মধ্যে দেখানো হয়েছে, বলছে কাল্পনিক। সীমারেখা যুক্ত অঞ্চলকেই জলবায়ু অঞ্চল বলা হয়। ঠিক আছে। কিভাবে শ্রেণীবিভাগ করা হচ্ছে, উষ্ণতা, বৃষ্টিপাত, প্রথম থেকেই বলছি জলবায়ু অঞ্চল চিহ্নিত করতে গেলে আমাকে সবার শুরুতে উষ্ণতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ এবং উচ্চতার ভিত্তিতে মূলতভাবে জলবায়ুর অঞ্চল চিহ্নিত করতে পারি। এইভাবে পৃথিবীর উভয় গোলার্ধে, অর্থাৎ এই 0 ডিগ্রি থেকে উত্তরের দিকে উত্তর গোলার্ধ আর 0 ডিগ্রি থেকে নিম্নের দিকে নিচের দিকে দক্ষিণ গোলার্ধে 5টি বৃহৎ অঞ্চলে 15টি জলবায়ু অঞ্চল চিহ্নিত করা হয়। ঠিক আছে। এটা আবহাওয়াবিদ কোপেন এবং থর্নওয়েটের তাদের শ্রেণীবিভাগ অনুযায়ী জলবায়ু শ্রেণীবিভাগ বলা হচ্ছে। কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী আমরা আলোচনা করব নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে। অর্থাৎ দেখো এই যে নিরক্ষরেখার চলে গেছে, নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চল সবুজ রঙের যেগুলো রয়েছে এগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, দেখো ভারত সংলগ্ন
এই অঞ্চলগুলো দেখো, এগুলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে। আর আলোচনা করব ভূমধ্য সাগরী জলবায়ু অঞ্চল, এই যে ভূমধ্য সাগর সংলগ্ন অঞ্চল, ভূমধ্য সাগরী জলবায়ু অঞ্চল। আর রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এই হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই প্রধান 4টি জলবায়ু অঞ্চল পাঠ্যপুস্তক অনুযায়ী আমরা আলোচনা করব ধীরে ধীরে, ঠিক আছে? তাহলে শুরুতে আজকে আমরা কি আলোচনা করছি? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখো, ম্যাপটা দেখলে তোমাদের কাছে একদম ধারণাটা সঠিক বা তোমরা সহজেই বুঝতে পারছো, আমি আশা করি, যে পৃথিবীর নির্দিষ্ট এই জায়গাগুলোতে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, এবং সমগ্র এই যে অঞ্চল, এই অঞ্চলের কিন্তু প্রত্যেকটি জায়গায় জলবায়ু সমান বৈশিষ্ট্য সম্পন্ন। কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা জানবো। তার আগে কোথায় কোথায় দেখা যায় সেইটা আমরা জানবো। নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর অত্যাধিক উষ্ণতা আর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ঠিক আছে? তো প্রচুর বৃষ্টিপাতের কারণে এখানে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে। আমাজন ফরেস্টের নাম শুনেছ? এই আমাজন ফরেস্ট, এই আমাজন রেন ফরেস্ট, এটা কিন্তু এই নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের মধ্যেই পড়ে। তো সেই জন্য এই অঞ্চলকে কি বলা হচ্ছে? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয়, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইকুইটোরিয়াল রেন ফরেস্ট রিজিয়ন, ঠিক আছে? তাহলে কেন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বলা হচ্ছে? প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে এবং উষ্ণতার কারণে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে বলেই এই অঞ্চলকে কি বলা হয়? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয়। কোথায় কোথায় লক্ষ্য করা যায়? নিরক্ষরেখার দুপাশে সাধারণত 5 ডিগ্রি, অর্থাৎ আমাদের 5 ডিগ্রি যে অক্ষরেখা, 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। কোন কোন দেশে দেখা যায় এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল? আফ্রিকার কঙ্গো বা জায়রে নদীর অববাহিকা, অর্থাৎ এই হচ্ছে আফ্রিকা মহাদেশে, আফ্রিকার এই অঞ্চলগুলোতে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, এই হচ্ছে আমাজন, সম্পূর্ণ এই জঙ্গলটা আমাজন জঙ্গল। দক্ষিণ পূর্ব এশিয়ার এইসব অঞ্চল জুড়ে, যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, এই যে দক্ষিণ পশ্চিম অংশ, এই জায়গাগুলোতে, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, শ্রীলঙ্কাতে একটুখানি রাজ্য দেখা থেকে পুরোটাই হয়ে গেছে, কলম্বিয়ার পশ্চিম উপকূল, মাদাগাস্কারের পূর্বাংশ, এবং মধ্য আমেরিকার এই যে পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তোমাদের কাছে কিন্তু এখান থেকে প্রশ্ন মূলত যেটা আসে সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, অর্থাৎ তোমাদের এই অক্ষাংশগত অবস্থানের পাশাপাশি কোন কোন দেশে এই জলবায়ু অঞ্চলগুলো লক্ষ্য করা যায় সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু বিস্তারিত বলতে হবে, ঠিক আছে? আর যতটা কম সময়ে পারো এরকম একটা ওয়ার্ল্ড ম্যাপ আঁকতে হবে, এঁকে নির্দিষ্ট অঞ্চলে, অর্থাৎ যে যে অঞ্চলে জলবায়ু অঞ্চলটি লক্ষ্য করা যায় সেগুলো কিন্তু চিহ্নিত করতে হবে, ঠিক আছে? এই জলবায়ু অঞ্চলে কি কি বৈশিষ্ট্য রয়েছে? সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণতা, কারণ উষ্ণতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করেই কিন্তু জলবায়ু অঞ্চলকে আমরা চিহ্নিত করতে পারছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণতা। তাহলে এই অঞ্চলে সূর্যরশ্মি কি হয়? সারা বছর লম্বভাবে পড়ছে, এবং লম্বভাবে পড়ার জন্য কি হচ্ছে? উষ্ণতা সবসময় বেশি। দেখো, সূর্য এই যে রয়েছে অঞ্চল, এখানে কিন্তু এই যে অঞ্চলে ইকুয়েটর এই যে রয়েছে, এখানে কিন্তু লম্বভাবে কিরণ দিচ্ছে। লম্বভাবে কিরণ দেওয়ার জন্য কি হচ্ছে? এখানে তাপমাত্রার পরিমাণটা অনেকটাই বেশি। তো এখানে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ কত? 27 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এখানকার বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ।
আর এখানে বার্ষিক উষ্ণতা থাকে কত, 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত এখানকার বার্ষিক উষ্ণতা থাকে। আর উষ্ণতার প্রসার মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই যে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এবং গড়পড়তা কিন্তু 27 ডিগ্রি থাকে, সেই জন্য উষ্ণতার প্রসার এখানে খুব কম। এবং যে অঞ্চলে উষ্ণতার প্রসার যত কম সেখানে কিন্তু সেইভাবে ঋতু পরিবর্তনও লক্ষ্য করা যায় না, কারণ সারা বছরই তাপমাত্রা যদি একই থাকে তাহলে ঋতু পরিবর্তন কি তোমার চোখে পড়বে? আমরা খুব একটা লক্ষ্য করতে পারবো না। তবে রাতে উষ্ণতা বেশ কমে যায়, কমে গিয়ে কত হয়, 25 ডিগ্রি সেলসিয়াস। বেশ মানে কি, দিনের বেলা দেখা যাচ্ছে সর্বোচ্চ 27, 28, 30 থাকে, কমে গিয়ে হলো 25। তাই রাত্রি হচ্ছে ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত হয়। আর সারা বছর ধরে এখানে দিন ও রাতের পরিমাণ কিন্তু সমান থাকে, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত কিন্তু এখানটায় দেখা যায়। এবং এত কম বার্ষিক উষ্ণতার প্রসার পৃথিবীর কিন্তু আর কোনো জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায় না। ঠিক আছে, আর সব জায়গাতেই এখানে মাত্র উষ্ণতার প্রসারের পার্থক্য কত, মাত্র 2 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যান্য অঞ্চলে কোথাও 10 ডিগ্রি, 12 ডিগ্রি, 15 ডিগ্রি, এমনকি মরু অঞ্চলে তো প্রায় 30 ডিগ্রি, 20-25 ডিগ্রি থেকে বেশিও উষ্ণতার প্রসার লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য উষ্ণতা সম্পর্কে সবাই বুঝতে পারলে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টিপাত। সারা বছর বেশি উষ্ণতার কারণে, এই ছবিটা দেখো, এই অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করে। কারণ নিরক্ষী জলবায়ু অঞ্চলে এখানে যেহেতু জলভাগের পরিমাণটাও বেশি, সারা বছর সূর্যরশ্মি যখন লম্বভাবে কিরণ দিচ্ছে, তো জলভাগের পরিমাণ বেশি হওয়ায় প্রচুর পরিমাণ জলীয় বাষ্প কি হচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে। বাতাসে মিশে গিয়ে ঊর্ধ্বাকাশে উঠে গিয়ে শীতল এবং ঘনীভূত হয়ে যাচ্ছে। এবং প্রত্যেক দিন বিকেলবেলা পরিচলন বৃষ্টিপাতের মাধ্যমে, যার পরিমাণ হচ্ছে বার্ষিক 200 সেন্টিমিটার থেকে 250 সেন্টিমিটার। ঠিক আছে, এবং মোট বৃষ্টিপাতের দিন সংখ্যা বছরে গড়পড়তা 250 থেকে 300 হয়। অর্থাৎ আমরা একটা বছরের দিন সংখ্যা কত, মোট 365 দিন, যদি লিপ ইয়ার হয় 366 দিন হয়। তার মধ্যে বলা হচ্ছে 250 থেকে 300 দিন কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যায়। তার মানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। সেই তুলনায় আমাদের এখানে বৃষ্টিপাত কতদিন হয়, 3 মাস আমরা বর্ষাকাল বলি, কিন্তু 3 মাসের 3 মাস অর্থাৎ 90 দিন কি বৃষ্টিপাত হয়? হয় না। গড়পড়তা দেখা গেল 60 দিন, 70 দিন, 75 দিন এরকম বৃষ্টিপাতও দেখা যায়। তাহলে সেখানে দেখো বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বেশ বেশি। অর্থাৎ দেখো এই যে জলভাগ রয়েছে, এখান থেকে জল বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে মেঘে পরিণত হচ্ছে এবং প্রত্যেকদিন বিকেলবেলা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তো এখানে যে ধরনের বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, বা ইংলিশে আমরা সেটা বলি হচ্ছে কনভেকশনাল রেনফল। ঠিক আছে, সকালবেলা প্রতিদিন এখানে আকাশ কিন্তু পরিষ্কার থাকে, কিন্তু এই যে সারাদিন ধরে যে রৌদ্রের তাপ, সে তাপের ফলে বাষ্পীভূত হওয়ার ফলে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত রূপে ফিরে আসে। সেটা কখন হয়, বিকেলের দিকে 3-4টের সময়। কোন মেঘে হয়, ঘন কিউ মুলোনিম্বাস মেঘে, এইটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, শর্ট প্রশ্নে আসতে পারে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই একে 4 o'clock রেন বলা হয়। ঠিক আছে, আলাদা করে 4 o'clock রেন কিভাবে হয়, কেন হয়, সেটা আমি এখানে বলেছি। আবার রাত্রিবেলা আকাশ মেঘমুক্ত হয়ে, অর্থাৎ বৃষ্টি হয়ে যাওয়া মানে কি, মেঘ ছেড়ে যাওয়া, মেঘ মুক্ত হয়ে যাওয়া, হয়ে তাপমাত্রা কিছুটা কমে যায়। এই জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল দ্বারা প্রভাবিত। ঠিক আছে, কারণ এখানটাতে এই হচ্ছে আইটিসিজেড অঞ্চল এখানে বলা হচ্ছে, যেটাকে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে এখানে উত্তর দিক থেকে
যে বায়ু এবং দক্ষিণ দিক থেকে যে বায়ু এই অংশে এসে মিলিত হয় এবং এখানে কোনো বায়ু প্রবাহ থাকে না, শান্ত অবস্থা বিরাজ করে, সেটাকেই আইটিসিজেড বলা হয়। তো কেন এখানে প্রতিদিন গড়ে প্রতি মিনিটে 2 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে, কারণগুলি বিশ্লেষণ করলে এরকমই হবে যে সুপ্রশস্ত নিরক্ষীয় সমুদ্রগুলিতে লম্ব সূর্যকিরণের ফলে বায়ু জলীয় বাষ্পপূর্ণ হয় এবং আর্দ্র হালকা হয়ে সরাসরি ঊর্ধ্বগামী হয়। তাই জলীয় বাষ্প হচ্ছে হালকা হচ্ছে, ওপরের দিকে উঠে যাচ্ছে, এবং আইটিসিজেড অন্তর্ভুক্ত হওয়ায়, অর্থাৎ যে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হচ্ছে বলে এই অঞ্চলে কোনো বায়ুপ্রবাহ থাকে না। এবং বিকেলের দিকে উষ্ণতা কমলে কি হয়, আপেক্ষিক আর্দ্রতা বাড়ে এবং বাষ্প ধারণ ক্ষমতা কমে, তাহলে সে আর বাষ্প ধারণ করতে পারছে না। ফলে গভীর কিউমুলোনিম্বাস মেঘের জন্য মেঘ সৃষ্টি হয় এবং বিকেল 3টে থেকে 4টের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়। এটাকে বলা হয় 4 o'clock রেন। ঠিক আছে, তাহলে বৃষ্টিপাত সম্পর্কে বোঝা গেল এবং বৃষ্টিপাতের মধ্যে 4 o'clock রেন সম্পর্কে আলাদাভাবে আমি তোমাদের এখানে বলে দিলাম। এরপর রয়েছে স্বাভাবিক উদ্ভিদ এবং বন্যপ্রাণ। স্বাভাবিক উদ্ভিদ, এখানে একটা স্বাভাবিক উদ্ভিদ একটা অন্যরকম আস্তরণ সৃষ্টি করে, স্তরে স্তরে লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে একদম উপরের স্তরে দেখা গেল, দূর থেকে দেখো একদম উপরের স্তরে দেখা যায় এরকম একটা লম্বা লম্বা গাছ দেখা যাচ্ছে, মাঝখানে ক্যানোপি যেটা চাঁদোয়ার আকাশ সৃষ্টি করছে দেখো, তারপরে আন্ডার ক্যানোপি অর্থাৎ চাঁদোয়ার ঠিক নিচের স্তর, আর একদম যেটা ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর যেটা প্রচণ্ড পরিমাণে স্যাঁতসেঁতে থাকে। সারা বছর যেহেতু বৃষ্টিপাত হয়, আমাদের এখানে বর্ষাকালে ওই 1টা মাস 2টো মাস বৃষ্টিপাত হয় বলে ওই সময়টা কিন্তু স্যাঁতসেঁতে চারিদিকে শ্যাওলা জমে যায়। আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হলে কি হবে, তাহলে সেই অঞ্চলের নিম্নদেশ অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে অঞ্চল সেটা কিন্তু শ্যাওলা, তারপরে বিভিন্ন আগাছা, এই আগাছায় কিন্তু ভরে থাকে। ঠিক আছে, আচ্ছা, এই অরণ্যে সারা বছর সবুজ পাতা থাকে বলে এবং ফুল ফোটে, ফল ধরে, তাই একে চিরসবুজ অরণ্য বলা হয়। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য কি নামে পরিচিত, সেলভা। ঠিক আছে, যেটা ব্রাজিলে আমাজনে বললাম, অ্যামাজন নদী অববাহিকা, সেখানে সেলভা অরণ্য লক্ষ্য করা যায়। এখানে কি কি গাছ দেখতে পাওয়া যায়, রবার, রোজউড, ব্রাজিল নাট, আয়রনউড এবং বাঁশ গাছ কিন্তু এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর জাইরে যেটা কঙ্গো নদীর অববাহিকাতে, নিরক্ষীয় অরণ্যে কি মেহগিনি, রবার, পাম, কোকো, সিনকোনা গাছ প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে শাল, সেগুন, অর্থাৎ দেখো হয়তো বৈশিষ্ট্যটা একই, কিন্তু যখন অঞ্চল ভেদ হচ্ছে, অঞ্চল ভেদে কিন্তু গাছগুলো কিছু কিছু গাছ কমন, আবার কিছু কিছু গাছ কিন্তু অন্যরকম গাছ দেখা যায়। যেমন এই দক্ষিণ পূর্ব এশিয়াতে শাল সেগুন, যেটা শাল সেগুন সব থেকে শক্ত ধরনের গাছ কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। রবার গাছ দেখা যায়। উপকূল অঞ্চলে প্রচুর পরিমাণে নারকেল গাছ, যেটা শ্রীলঙ্কাতে, তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে নারকেল গাছ জন্মাতে দেখা যায়। এবং এই অরণ্যে নানা প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়, অর্থাৎ যে একটা নির্দিষ্ট শাল গাছ বা সেগুন প্রজাতির গাছ একটা বৃহৎ অঞ্চল জুড়ে রয়েছে এরকম কিন্তু হয় না, সব একসঙ্গে মিশে থাকে। এবং এই ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 বর্গ কিমি অঞ্চলে প্রায় 300 প্রজাতির কিন্তু গাছ দেখতে পাওয়া যায়। অর্থাৎ এত ভিন্ন প্রজাতির গাছ কিন্তু পৃথিবীর আর কোনো অঞ্চলে দেখতে পাওয়া যায় না। এবং গাছগুলি হয় খুব মোটা, লম্বা, আর পাতাগুলো হয় বেশ চওড়া। গাছগুলো এমন ঠাসাঠাসি ভাবে থাকে যে অরণ্যের ওপর চাঁদোয়ার পাতাগুলো বেশ চওড়া হয়। এই যে বললাম ক্যানোপি, চাঁদোয়ার পাতা বেশ চওড়া হয় এবং চাঁদোয়ার মতো ঢেকে যায়। এই চাঁদোয়ার মতো যখন ঢেকে যাচ্ছে, তুমি যখন ছাতাটা নিয়ে রাস্তায় বেরো তখন রৌদ্র কি ওই ছাতা থেকে তোমার গায়ে লাগে? এটা লাগে না। যদি এরকম ছাতার মতো আস্তরণ সৃষ্টি হয় তো কি হয়, সূর্যের আলো এই অরণ্যের তলদেশে কিন্তু পৌঁছাতে পারে না। তাই স্যাঁতসেঁতে এবং অন্ধকার তলদেশ এবং নানা লতা, গুল্ম এবং পরগাছা গজিয়ে এই অরণ্যের তলদেশ কিন্তু দুর্গম হয়ে ওঠে। এবং দুর্গম হয়ে যাওয়ার জন্য এখানে এই তলদেশে প্রচুর
বিষাক্ত পোকা, পোকামাকড় বা কীটপতঙ্গ কিন্তু এই অরণ্যে দেখতে পাওয়া যায়। এবং বিশেষ করে বন্যপ্রাণীর মধ্যে যেটা আমরা বলি যে অ্যানাকোন্ডা সাপ, সেটা কিন্তু এই ব্রাজিল অরণ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। সব থেকে বড় এবং হিংস্র সাপ, বা বিভিন্ন মাকড়সা, প্রজাতির মাকড়সা, বিভিন্ন বিষধর সাপ কিন্তু এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবং এই একটা ব্যাঙ, এই ব্যাঙটা কিন্তু খুব বিষধর ব্যাঙ, এগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, বন্যপ্রাণ বলতে ঘন ও দুর্ভেদ্য অরণ্যে গাছে চড়তে পারে এমন পশু পাখি জীবজন্তু দেখা যায়। বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, বিভিন্ন সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ। অরণ্যের তলদেশে, অর্থাৎ একদম যেটা ভূমি তলদেশে, সেখানে হরিণ, গন্ডার, হাতি, জেব্রা, এবং নদী জলাশয়ে প্রচুর কুমির এবং জলহস্তিও কিন্তু লক্ষ্য করা যায়। এই হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের, অর্থাৎ অরণ্য তো কেন বলা হলো, এই অরণ্য সেজন্য এত কথা এখানে বলা হলো, ক্যানোপি সৃষ্টি, চাঁদোয়া সৃষ্টি, আর বন্যপ্রাণ, জীববৈচিত্র্য সম্পর্কে জানা গেল। ঠিক আছে, এবার আমরা জানবো এই অঞ্চলের মানুষদের আর্থসামাজিক পরিবেশ এবং জীবনযাত্রা সম্পর্কে জানবো। তাহলে যেহেতু এই অঞ্চলে যেমন উষ্ণ এবং বেশ কিছু জায়গায় অস্বাস্থ্যকর জলবায়ু লক্ষ্য করা যায়, তাহলে অস্বাস্থ্যকর জলবায়ু হলে কি হবে, এখানটায় কিন্তু সেই অর্থে ব্যাপক অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে লোক বসতি লক্ষ্য করা যায় না। ঠিক আছে, কিন্তু পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে লোক বসতি বেশ বেশি। জায়রা অববাহিকাতে পিগমি, এটা পিগমি একজন অধিবাসী, এটা এক জাতির অধিবাসী। উচ্চ আমাজন অববাহিকাতে রেড ইন্ডিয়ান অধিবাসী এরা। উপজাতির মানুষরা কিন্তু এই অঞ্চলে তারা প্রথম থেকে বসবাস করে আসছে বহুদিন থেকেই। এরা মূলত আমাদের এই আধুনিক যে জীবনযাত্রা, আধুনিক সামাজিক জীবন, তারা সেটা মিশতে চায় না বা অর্জন করতে চায় না। তারা সেই বনের মধ্যে, অরণ্যের মধ্যে থেকেই বনজ সম্পদ সংগ্রহ করে, পশু শিকার করে, ফলমূল সংগ্রহ করে, সেটাই তাদের হচ্ছে, তারা সেইভাবে কিন্তু জীবন জীবিকা তারা নির্বাহ করে চলে। বর্তমানে অরণ্যের কাছাকাছি অঞ্চলে আদিম প্রথায় স্থানান্তর কৃষি, যেটাকে আমরা ঝুম চাষ বলতে পারি, যে এক জায়গায় যে আগাছা ছিল পুড়িয়ে দিয়ে সেখানে চাষ করলো, আবার সেখানকার উর্বরতা নষ্ট হয়ে গেলে আবার নতুন কোনো জায়গা খুঁজে নিল, অর্থাৎ এক জায়গাতেই দীর্ঘদিন ধরে যখন চাষ করছে না, সেটাকে আমরা কি বলছি, স্থানান্তর কৃষি বলছি। ঠিক আছে, কি কি চাষ করে তারা? ভুট্টা, মিষ্টি আলু, ওল, কলার চাষ তারা করছে। আবার কোথাও কোথাও স্থায়ীভাবে কিন্তু কৃষিকাজ তারা শুরু করেছে। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে উপনিবেশ স্থাপনের ফলে এখানে কিছু কিছু জায়গায় বাগিচা কৃষি বলতে গেলে মূলত আমরা চা, কফি, রবার এসবগুলো বলে থাকি। ঠিক আছে, জাভা, সুমাত্রায় রবার চাষ করা হয়। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আখ, কলার চাষ, আফ্রিকার গিনি উপকূলে কোকো, তাল, যেটা পাম চাষ, তারা এইসব বিভিন্ন চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। ঠিক আছে, তাহলে অধিবাসী, কি কি ধরনের অধিবাসী লক্ষ্য করা যায়? মূলত পিগমি, রেড ইন্ডিয়ান, বান্টু, এই ধরনের অধিবাসীদের লক্ষ্য করতে পারি। তারা কেমন ধরনের জীবিকা নির্বাহ করে? বনজ সম্পদ সংগ্রহ, পশু শিকার, এটাই তাদের প্রধান জীবিকা। আচ্ছা, কিছু কিছু জায়গা এখন বর্তমানে টিন, কোথাও খনিজ সম্পদ হিসাবে টিন সংগ্রহ করা যায়। সুমাত্রা, জাভা, বর্নিয় খনিজ তেল কিছু পরিমাণে পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, এবং প্রয়োজনীয় কাঁচামালের অভাবে এখানে কিন্তু ভারী শিল্প গড়ে ওঠেনি। এখানে মূলত যে কাঁচামাল সেটা হচ্ছে এখানকার গাছ। এই গাছগুলো বিশেষ করে কৃষিজ এবং বনজ সম্পদ তারা গ্রহণ করে তারা এখানে কিছু কিছু জায়গায় শিল্প স্থাপন করতে পেরেছে। সাম্প্রতিক অবস্থা, এই ব্রাজিল বা এই সমগ্র অরণ্যের যদি আমরা সাম্প্রতিক অবস্থা বলে থাকি, অনেক কথাই বলা যায়, বলে শেষ করা যায় না। সেটা হচ্ছে যে এখন এত অস্বাস্থ্যকর বিভিন্ন জায়গায় পরিবেশ হওয়ার জন্য, অর্থনৈতিক বিভিন্ন উন্নতির জন্য, সামাজিক উন্নতির জন্য, জনসংখ্যা বৃদ্ধির জন্য মানুষ কি করছে, নিত্য নতুন
জায়গায় নিত্য নতুনভাবে জনবসতি তারা গড়ে তুলছে। একটা জায়গায় বসতি স্থাপন করলো, দেখা গেল সেই অঞ্চল থেকে তার সবটুকু পাওয়া হয়ে গেছে, সেখানকার কৃষিজ সম্পদ এবং সেই মাটিতে দেখা গেল সেই পরিমাণে আর তারা ফসল উৎপাদন করতে পারছে না, বা সেই অঞ্চলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। মানুষ কি করছে, আরো বেটার অপশানের জন্য বেটার নতুন কোনো জায়গা তারা খুঁজে নিচ্ছে। এইভাবে ভাবতে ভাবতে এবং জনসংখ্যা বৃদ্ধির জন্য, জনবসতি বৃদ্ধির জন্য কিন্তু মানুষ এই অরণ্য ধ্বংস করে চলেছে প্রত্যেক দিন ব্যাপক পরিমাণে। দেখো, দুটো ছবি আমি এখানটাতে দিয়েছি। দুটো ছবির মাধ্যমে তোমরা এখানে সহজেই বুঝতে পারছো যে পরিমাণ অরণ্য ছিল। দেখো, ওই অরণ্যকে যদি আমরা আমার মাথার চুল কাটলে যেমন ন্যাড়া হয়ে যাই, এখানে কিন্তু অরণ্যকেও একই পরিমাণ কিন্তু ন্যাড়া করে দেওয়া হয়েছে। এখানেও দেখো ব্যাপক পরিমাণ অরণ্যকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কিন্তু মানুষের নিজস্ব প্রয়োজনে, শুধুমাত্র এখান থেকে বনজ সম্পদ থেকে কাঠ, আসবাবপত্র, জ্বালানির এই উদ্দেশ্যে। কিন্তু এই ধীরে ধীরে এই যে অরণ্যের পরিমাণ কমছে, অরণ্য সম্পদের পরিমাণ হ্রাস পাচ্ছে, যেটা পরিবেশের পক্ষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, পরিবেশের অবক্ষয় ঘটছে। কেন পরিবেশ আজকে দূষিত হয়ে যাচ্ছে? অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, বা বিষাক্ত গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। কারণ এই যে উদ্ভিদ সংকুল, এই উদ্ভিদ তো এই অরণ্য, পৃথিবীর যাবতীয় দূষিত বাতাসকে তারা সংগ্রহ করে নিত, কিন্তু সেটা কিন্তু আর হতে পারছে না বা ঘটছে না, যার জন্য দিনের পর দিন এই জীব বৈচিত্র্য, পরিবেশের অবক্ষয় ঘটছে। ঠিক আছে? তো এই গেল আমাদের নিরক্ষীয় জলবায়ু বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। অক্ষাংশগত অবস্থান, দেশগত অবস্থান, স্বাভাবিক উদ্ভিদ, বৃষ্টিপাত, উষ্ণতা, বন্যপ্রাণী, অধিবাসী, কেমন ধরনের অধিবাসীরা এখানে বসবাস করতে দেখা যায়, সবটুকু সম্পর্কে আলোচনা করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় সেগুলো আমি তোমাদের সামনে এখানে রেখেছি। এই প্রশ্নগুলো নোট ডাউন করে নাও। তোমরা যখন এই অংশটা নিজেরা পড়বে তখন এই প্রশ্নগুলোকে সামনে রেখে পড়বে, এবং শর্ট প্রশ্ন তো সব তো এখানে উল্লেখ করা যায় না, তো এখান থেকে এই প্রশ্নগুলোকে সামনে রাখলে তোমাদের অনেক প্রশ্ন তৈরি হয়ে যাবে, তোমরা পড়লে আরও বুঝতে পারবে। যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। এরপরে পরবর্তী দিনে আমি এখান থেকে তোমাদেরকে শুরুতেই প্রশ্ন জিজ্ঞাসা করব। সবাই ভালো করে এগুলো দেখে আসবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।